এই বাংলাদেশে আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি দাবিদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে মাননীয় স্পিকার, এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। গুঞ্জন ছিল খুব দ্রুতই তিনি ভারত সফরে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক নানা সমীকরণে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ পরিবার ও 10 শিল্প গোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা BFIU। এর মধ্যে বিদেশে জব্দ হওয়া সম্পদের পরিমাণ ১৯,০০০ কোটি। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান BFIUর প্রধান কর্মকর্তা। তারেক রহমান কোন প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়েছে এবং শেখ হাসিনা কোন প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়েছে, দুইটা তো আসলে অনেক তফাৎ। তারেক রহমানকে তো দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং দীর্ঘ নির্যাতনের মধ্যে, আর হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিসের জন্য? তাকে মেরে ফেলবে উত্তেজিত জনতা, সেই জন্য। তো দুইটা তো এক করলে তো হবে না। হয় বিচার করুন, না হলে জনগণ আপনাদের বিচার করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে আমাদের ৩৬-এ জেলার দরকার ছিল কি? ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, ৭১ এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। যে কারে ভয় দেখান, ভয় দেখায় হলো লাভ নাই। আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন? বিএনপি ওয়াদা থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? আমরা বেইমানি করতে পারবো না। দর্শক শ্রোতা, সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটা কথা বলেছে, যেই কথার কারণে ঘুম হারাম হয়ে গিয়েছে পাশের দেশের দাদাবাবু এবং সেখানে আশ্রয়ে থাকা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কুকুরের মতো লেজ গুটিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনার বুকে কাঁপন ধরে গিয়েছে। যেই বক্তব্যটা বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে সবার সামনে বলেছে। দর্শক, আসলে সেই বক্তব্য নিয়ে একটু বিশ্লেষণ না করলেই নয়। জনাব তারেক রহমানের সরকার বলেছে সরকার দলীয় এমপি মন্ত্রীরা এবং বিরোধী দলীয় এমপিরা, অর্থাৎ সরকার দলীয় এবং বিরোধী দলীয় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের নতুন রূপরেখা চেঞ্জ করার পরিকল্পনা করা হচ্ছে। তো দর্শক শ্রোতা, দেখেন একটা জিনিস ভালো করে আপনারা খেয়াল করবেন। আওয়ামী লীগের জাতশত্রু হলো আগে ছিল জামাত ইসলাম। জামাত ইসলামের নাম শুনলে আওয়ামী লীগের পায়জামা গরম হয়ে যেত এবং জামাত ইসলাম মানেই আওয়ামী লীগের কাছে রাজাকার, জামাত ইসলাম মানেই হলো আওয়ামী লীগের কাছে জঙ্গি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানেই হলো আওয়ামী লীগের কাছে আলবদর। আওয়ামী লীগের কাছে আপনি ইসলামপন্থী হলেই আপনি জঙ্গি, ইসলামপন্থী হলেই আপনি শিবির, ইসলামপন্থী হলেই আপনি রাজাকার। আপনি যদি নামাজ পড়েন, দাড়ি রাখেন, ইসলামপন্থী হন, নবীকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের পথ দেখানো অনুযায়ী চলেন, তাইলে আপনি জঙ্গি। এটা আওয়ামী লীগের কাছে। তার মানে জাতশত্রু হলো আওয়ামী লীগের এক নাম্বার, সেটা হলো জামাত ইসলাম। দ্বিতীয় নাম্বারে আসুন, আওয়ামী লীগের জাতশত্রু হলো বিএনপি। সেটা আগে ছিল, কিন্তু এখন সবচাইতে বেশি শত্রু হয়েছে আওয়ামী লীগের, আর সেটা হলো এনসিপি। এই যে ২৪-এর অভ্যুত্থানে যাদের তারা খেয়ে কুকুরের মতো বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা, বুঝতেই পারছেন যে সেই এনসিপি নেতাকর্মীদের উপরে হাসিনা কতটুকু খেপা এবং ক্ষিপ্ত আছে। তো এখন মোটামুটি বাংলাদেশের যে কয়টা দল মোটামুটি সবার মুখে মুখে রয়েছে, সরকার দলীয় বিএনপি, বিরোধী দলীয় জামাত ইসলাম এবং তার সাথে 11 দলীয় ঐক্যজোটের মধ্যে রয়েছে এনসিপি। এই বড় বড় মোটামুটি 3টা দল, সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য জাতশত্রু। তো এখন বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান তিনি সংসদে দাঁড়িয়ে বলতেছে বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলেমিশে বাংলাদেশ নতুন করে গড়ে তোলার চিন্তা ভাবনা করছে। আর ওদিকে তো কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে শেখ হাসিনা। শুধু চিন্তা করছে বাংলাদেশ ভালো চললেই তো মানুষ শেখ হাসিনার কথা আর মুখে আনবে না, শুধু এতটুকু মুখে আনবে যে ওকে ধরে নিয়ে বাংলাদেশে এনে ফাঁসি দিয়ে শেষ করে দাও। কারণ ও হলো একজন খুনি, ও হলো একজন প্রতারক, ও হলো একজন চোর, একজন বাটপার। ও সারা জীবন সারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে শেষ করে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন দেশ যদি ভালো চলে, শেখ হাসিনার তো ভাই অন্তর ভালো চলবে না। বাংলাদেশ যদি ভালো চলে, শেখ হাসিনার যিনি জামাই রয়েছে নরেন্দ্র মোদী, তার তো অন্তরের মধ্যে জ্বালা ধরে যাবে, যার কারণে তারা নানান সময় নানান ফোন দিয়ে আসে। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা সবাই মিলে যদি এইভাবে দেশ পরিচালনা করার চিন্তা ভাবনা করে, যেইভাবে প্রধানমন্ত্রী বলেছে, তাইলে ভাই বিশ্বাস করেন নরেন্দ্র মোদীর ধুতে খুলে যাবে, জীবনে সেই নিজের ধুতি নিজে টান দিয়ে পড়তে পারবে না। তো আশা করি সেটা আমরা অচিরে দেখব।
যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, তাছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি রয়েছে। যেহেতু জুলাইয়ের কারণে বাংলাদেশের সরকার বর্তমানে গদিতে বসেছে, জুলাইয়ের কারণে সাধারণ মানুষ কথা বলার স্বাধীনতা ফেরত পেয়েছে, এই জুলাইয়ের কারণে আজকে আমরা এত বড় বড় কথা বলতে পারি। একসময় ভাই মিডিয়ার সামনে আমরা কথা বলতে পারিনি, আমাদের টুটি চেপে ধরা হতো। তো সেই জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সেই রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন যদি বিএনপি সরকার বলে সংস্কার হবে না, তাইলে তো হবে না। জনগণ আবার হয়তো বিএনপির বিরুদ্ধেও কিন্তু লেগে পড়বে। তাই বিএনপি সরকারের উচিত অবশ্যই জনগণের কথা অনুযায়ী দেশ যেভাবে চালানো দরকার, বিরোধী দলের সাথে পরামর্শ করে, 11 দলীয় নেতাদের সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করতে হবে। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যায় এবং বিশ্লেষকদের ভিডিও শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অন্তত 5টি, পঞ্চপাণ্ডব বলতে পারেন, 5টি রাষ্ট্র সরাসরি আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং বন্ধুর বেশে আমাদের বুকে অথবা পিঠে আমি কিছু বললাম না, কিছু একটা করার চেষ্টা করছে। সেই রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, এরপরে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে চীন, পাকিস্তান এবং ভারত। এই 5টি রাষ্ট্র। আপনি যখনই কোনো একটা জায়গাতে দেখবেন এরকম সংখ্যা 5টির সংখ্যা হয়, পঞ্চপাণ্ডব। সেই পঞ্চপাণ্ডব যখন কোথাও একত্রিত হয়, সেখানে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যে কোনো একটা জায়গাতে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন ধরুন দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ, 3টি পক্ষের মধ্যে সংঘর্ষ, এটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। আরেকটিকে বলা হয় পরস্পর বিরোধী, আরেকটা চতুর্মুখী। কিন্তু যেখানে 5টি কোণ থাকে, 5টি ক্ষেত্র থেকে, অধিক্ষেত্র থেকে 5 ধরনের সিদ্ধান্ত আসে, এটিকে আমরা জ্যামিতির ভাষা বলি রম্বস। আর সেই রম্বস যখন রাজনীতির ময়দানে আসে, তখন কোনো অবস্থাতেই যুদ্ধ এড়ানো যায় না এবং সেই যুদ্ধের পরিণতি মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে এখন যে 5টির কথা বললাম রাষ্ট্রশক্তি, পঞ্চপাণ্ডব, ঠিক একই অবস্থা দেখেন এখন ইরানে ঘটছে। সেখানে ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ইসরায়েল, এরপর রাশিয়া এবং চীন। দেখেন 5টা রাষ্ট্র। এই 5টি রাষ্ট্রের যে স্বার্থ এবং অন্যান্য যে বিষয়, এই পুরো বিষয়, পুরো মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী এবং আরেকটা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি প্রণালী রয়েছে, যেটা বাব আল মান্দ, ইয়েমেনের কাছাকাছি, যেটি হুতিরা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই বাব আল মান্দ এবং হরমুজ, এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পরিপূর্ণভাবে, পুরো মধ্যপ্রাচ্যের যে তেল, এটির অলমোস্ট 60% তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই বিষয়গুলো এখন খেলছে 5টি পক্ষ। এর কারণে দেখুন বারবার সমঝোতা হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে 17টি বছর ধরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মোটামুটি একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক 3টি শক্তির সঙ্গে রাখার জন্য। 1 নম্বরে ভারত, 2 নম্বরে চীন। এখানে তারা মোটামুটি সফল হয়েছে, কিন্তু আমেরিকার সঙ্গে তারা পেরে ওঠেনি। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক, যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গে, ইরানের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো আছে। এটা পাকিস্তানের ভৌগোলিক অবস্থা, পরমাণু শক্তি, অন্যান্য সব মিলে হয়তো পাকিস্তান পেরেছে, বাংলাদেশ সেটা পারেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে, সে অবস্থা হলো যে এই যে পঞ্চপাণ্ডব 5টি দেশ, এই 5টি দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে, আবার তাদের অভিন্ন স্বার্থ রয়েছে 5টি দেশের। আবার 5টি রাষ্ট্র 2টো বলয়, 3টি বলয়, প্রথমত 3টি বলয় তারা বিভক্ত হয়ে কাজ করছে। যেমন চীন এবং পাকিস্তান একত্র হয়ে কাজ করছে, এটা হলো একটা বলয়। আরেকটা হলো আমেরিকা এবং পাকিস্তান, এটা হলো 2টো বলয়। আরেকটা বলয় হলো ভারত এবং আমেরিকা, 3টি বলয়। তো 5টা শক্তি ট্রায়াঙ্গেল হয়ে 3টি কৌণিক দূরত্ব তৈরি করে বাংলাদেশের সঙ্গে তারা রাজনীতি, অর্থনীতি, সাম্রাজ্যবাদী নীতি সব কিছু করার চেষ্টা করছে। এবং এখানে দেখুন 3টি অ্যাঙ্গেলের মধ্যে 2টো অ্যাঙ্গেলই আমেরিকা আছে। ভারতের সঙ্গে আমেরিকা আছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে, আর তুরস্ক যে বাংলাদেশের সঙ্গে যে কাজটি করতে চাচ্ছে,
সেটি সে মূলত এখানে একটা কারোর সাথে যোগাযোগ না করে তার যে একটা নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে বর্তমানে একে পার্টির, তার ধারাবাহিকতা এখানে একটি ইসলামী রাষ্ট্র, উগ্রবাদী একটা শক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা ডাইরেক্ট তুরস্ক সরাসরি। এখানে আমেরিকা, ভারত কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো বোঝার চেষ্টা করেন এই অবস্থাতে একটি সরকার এখন যে আছে সেই সরকার সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রথমত সরকার যারা পরিচালনা করছেন তারা যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং 17 বছর আউট অফ রেস থাকার কারণে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি ইত্যাদি থেকে তারা বহু যোজন দূরে তারা চলে গেছে। পরবর্তী যে অংশটি আছেন যারা যুবক, বৃদ্ধ নন যুবক, তো তাদেরও আসলে অভিজ্ঞতা নেই এবং সফলতা নেই। এর বাইরে একেবারে নবীন কিছু মন্ত্রী আসছেন যাদের অভিজ্ঞতা কনসিস্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই সকল বৃহৎ শক্তির ডেপুটি সেক্রেটারি পর্যায়ের একজন ঝানু, আমলা, কামলা অথবা ধরুন সেই দেশে একজন রাজনীতিবিদ তাদের সঙ্গে টেবিলে বসে 1-to-1 আলোচনা করে দেশের সমস্যার সমাধান করার মতো কেউ নেই। এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি আমি কোনো সমালোচনা করছি না। 1 নম্বরে জনাব সালাউদ্দিন সাহেব, 2 নম্বরে খলিলুর রহমান সাহেব। এখন সালাউদ্দিন সাহেব এবং খলিলুর রহমান সাহেব নরেন্দ্র মোদীর সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেটা অনেক পরের বিষয়। খালি জাস্ট দেখুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন কিংবা পাকিস্তানের রাষ্ট্রদূত, ইভেন ইরানের রাষ্ট্রদূত, ওনাদের সঙ্গে যখন এই দুজন ক্ষমতাধর ব্যক্তি পাশাপাশি বসেন, দাঁড়ান, এদের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, তারপর এদের দিকে তাকান, আমার কাছে কী মনে হয় যে ওনাদের পাশে আমাদের এই দুজন ক্ষমতাধর লোকদেরকে কীভাবে মানায় এবং কেমন দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আউটপুট কীভাবে আসে। অথবা ধরুন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য সামাজিক মাধ্যম এখন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে বিএনপির মিডিয়া সেল আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, স্বয়ং তারেক রহমান সাহেব তার নিজের নামে ফেসবুক পেজ আছে। অহরহ প্রতিদিন সেখানে ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের ছবি দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করুন যে গত 4 মাসে এটি জ্যামিতিক হারে কমেছে। এখন এই সকল পেজের যে কোনো খবর তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। ফলে এই সরকারকে সবাই বলতো যে এটি ফেসবুকের সরকার, সেই ফেসবুকের সরকার এখন ফেসবুকের সরকার হয়ে গেছে। তো এই সকল পেজে যেটি দেখা যায় যে স্বয়ং সরকার প্রধান তার জীবনের বা দৈনন্দিন কর্মের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি কি দেখেন? তিনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার জন্য ঢাকার বাইরে যাচ্ছেন গাড়িতে করে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এই কাজগুলো আপনি গাড়িতে করে যাচ্ছেন প্রেম করার জন্য। বুঝেন প্রধানমন্ত্রীর মর্যাদাটা কোন পর্যায়ে উঠে গেছে বা নেমে গেছে। তারপর তার যে রাষ্ট্রীয় আচার, সেই আচারে গিয়ে দেখুন যে যখন কোনো একজন রাষ্ট্রদূত যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেখানে প্রধানমন্ত্রী ছবি তুলছেন, কথা বলছেন। হাউ ডাজ ইট লুকস? এটা দেখতে আপনার কাছে কেমন লাগে? এরপরে তিনি অন্যান্য যে সকল বৈঠক করছেন, নন ফর্মাল ওয়েতে অনেকের সঙ্গে কথা বলছেন, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই পুরো জিনিসগুলোর মধ্যে আপনি দেখবেন যে সরকার আসলে হাঁপিয়ে উঠছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কখন কি করা দরকার। ঠিক সেই সময়টিতে এখানে এই যে 5টি পক্ষ, পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের 3টি ট্রায়াঙ্গেল, এর বাইরে সরাসরি 2টো রাষ্ট্র সিঙ্গেল ওয়েভে খেলছে। তো সেই 3টি রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট বেসিক সিঙ্গেল ওয়েভে খেলছে চীন, সিঙ্গেল ওয়েভে খেলছে তুরস্ক আর দিল্লি। তো বাকি বিষয়গুলো নিয়ে যদি আমি বলতে যাই এতে করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং ভিডিওর পরিমাণ বড় হবে। আমি শুধু দিল্লিকে নিয়ে যতটুকু আমি বুঝেছি সেটা হলো দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসাবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন তিনি ডিপ্টি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি।
তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিভিন্ন বইতে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কী ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। বৃহত্তর বরিশাল ধীরে ধীরে জামাত ইসলামীর শক্তিশালী ঘাঁটি হয়ে উঠছে। বৃহত্তর বরিশালের প্রত্যেকটা জনপদে জামাত ইসলামীর শক্তিশালী গণভিত্তি গড়ে উঠছে। সারা বাংলাদেশে জামাত ইসলামীর সবচেয়ে দুর্বল সাংগঠনিক কাঠামো কোথায়? এর উত্তর একসময় ছিল, সাংগঠনিক কাঠামো বলবো না, গণভিত্তি কোথায়? এর উত্তর একসময় ছিল রাজধানী ঢাকা। কিন্তু এখন রাজধানী ঢাকায় জামাত ইসলামী যথেষ্ট শক্তিশালী। ঢাকার মানুষ জামাতকে সমর্থন করে, ঢাকার মানুষ জামাতকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং দিয়েছে। যদি নির্বাচনে কারচুপি না হতো, ঢাকার অধিকাংশ আসন জামাত ইসলামী জিতত, দাঁড়িপাল্লা জিতত এবং জিতেছে। এই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বরিশাল নিয়ে কথা আছে যে বরিশালে জামাত ইসলামীর গণভিত্তি দুর্বল। বরিশালে কখনোই জামাত ইসলামী নির্বাচনী রাজনীতি ভালো করতে পারেনি। হ্যাঁ, এই দুর্বলতা ছিল। পুরো বরিশালে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একাধিকবার জিতেছেন, অতীতের কথা, কিন্তু সেটা তার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে জামাত ইসলামের সাংগঠনিক শক্তির মাধ্যমে নয়। তো বরিশালে জামাত ইসলামের যে লিমিটেশনস, এই শর্টকামিংস, এটা অলরেডি ওভারকাম হয়ে গেছে। বরিশালের প্রত্যেকটা জনপদে জামাত ইসলামী ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামী সমর্থন করে। প্রত্যেকটা ইঞ্চিতে জামাত ইসলামের শক্তিশালী গণভিত্তি অলরেডি অর্জিত হয়েছে। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল আসেনি, তারপরেও শক্তিশালী গণভিত্তি অর্জিত হয়েছে। আমি সেটা দেখাবো কিভাবে। আমি আলোচনা করছি আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশাল সফর করেছে। এই আমিরে জামাতের বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো বরিশালবাসীর মধ্যে একটা উৎসব লক্ষ্য করা গেছে এবং আমিরে জামাতের পদচারণায় বৃহত্তর বরিশাল মুখরিত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি সকাল সকাল বরিশালে গিয়েছেন। তিনি সেই মাদারীপুর থেকে শুরু করে, মানে ঢাকা পার হওয়ার পর থেকে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে শত শত হাজার হাজার মানুষ আমিরে জামাতকে রিসিভ করতে তারা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে, তাকে ফুল দিয়ে বরণ করেছে, মিছিলে মিছিলে আমিরে জামাতকে বরণ করেছে। বরিশাল নগরীতে এভাবে প্রায় 50 কিলোমিটারের বেশি বিভিন্ন বাস স্ট্যান্ডে আমিরে জামাতকে বরণ করা হয়েছে। তো এটা জামাত ইসলামী রাজনীতিতে বরিশালবাসী অতীতে কখনো করেনি, যে আমিরে জামাতকে গ্রহণ করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা সবাই সক্রিয় জামাত কর্মী না, আমি ভালোভাবে খেয়াল করেছি এবং খোঁজ নিয়ে বলছি, অনেকে আছেন সাধারণ মানুষ। অতীতে বরিশালে জামাত করতো কিছু শিক্ষিত লোকজন, কিছু আলেমুলামারা, কিছু শিক্ষক, আইনজীবীরা। কিন্তু এখন বরিশালের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধনী থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী জামাত ইসলামী সমর্থন করে এবং এই শ্রেণীর লোকজনও আমিরে জামাতে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে রাস্তার পাশে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকেছিল এবং বেশ কয়েকটা বাস স্ট্যান্ডে তাকে গ্রহণ করার সময় বৃষ্টি নেমেছিল। এই বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়েছিল। আমিরে জামাত পথে পথে বরিশালবাসীর যে আগ্রহ, এটা মাদারীপুর থেকে শুরু হয়েছে। বরিশালবাসীর যে আগ্রহ, সে আগ্রহের প্রতি রেসপেক্ট জানিয়ে তিনি হ্যান্ড মাইকে কথা বলেছেন। তিনি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দিয়ে এক বাস স্ট্যান্ড থেকে আরেক বাস স্ট্যান্ডে গিয়েছে। এই যে ডাক্তার শফিকুর রহমানের প্রতি জনগণের আগ্রহ, ডাক্তার শফিকুর রহমান যে জননেতা হয়ে উঠছেন এবং বরিশালবাসীরও যে একটা ব্যাপক আগ্রহ আছে ডাক্তার শফিকুর রহমানের প্রতি, তার প্রমাণ আমরা দেখলাম। তো দর্শক, এবং বরিশালের যে এই বিভাগীয় সমাবেশ 11 দলীয় জোট, বাট ইটস বেসিক্যালি সমাবেশ অফ জামাত ইসলামী। অন্য দলের আর কয়জন আছে? এখানে চরমনাই থাকলে একটা কথা ছিল যে তাদের হাজার হাজার লোক এখানে আসতে পারে, কিন্তু ওভারঅল এই সমাবেশ মূলত জামাতের সমাবেশ। অন্য দলের নেতা ছিল, বাট কর্মী উল্লেখ করার মতো তেমন থাকার কথা না বা থাকার প্রশ্ন ওঠে না। বিপুল সংখ্যক সাধারণ মানুষ, নেতা কর্মী বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়েছে এবং এমন কোন ইউনিয়ন ওয়ার্ড নেই পুরো বরিশাল বিভাগের যেখান থেকে জামাত ইসলামের লোকজন যায়নি। এক একটা ওয়ার্ড থেকে 150 জন 200 জন লোক গেছে এক একটা ওয়ার্ড থেকে। যে এত সাংগঠনিক সক্ষমতা, এটা বিএনপির এখন নাই। বিএনপি ক্ষমতায়, সরকার, এবং তাদের ভোট ডেফিনেটলি জামাতের চাইতে বেশি। এই হিসাবটা আগে দিই যে বরিশালে জামাত এভাবে গণভিত্তি অর্জন করেছে, তারপর নির্বাচনে ভালো ফলাফল কেন না? এখানে ব্যক্তিভিত্তিক প্রার্থী যদি আরো স্মার্ট হেভিওয়েট প্রার্থী দেওয়া যেত, তরুণ প্রার্থী দেওয়া যেত, হয়তো আরো ভালো ফলাফল আসতো। কারণ যারা নির্বাচন করেছেন তারা অনেকেই গতানুগতিক রাজনীতি করেন, এই যুগের সাথে তাল মেলানো, তারুণ্যের উচ্ছ্বাসকে ক্যারি করা, এরকম আরো অনেক দুর্বলতা ছিল হয়তো। কিন্তু মানুষ কিন্তু জামাতকে সমর্থন করেছে। ভোটের আগে সুইং ভোটারদের অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে কিছু লিমিটেশন ছিল। আর তার চেয়ে তো বড় কথা যে এত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নতুনভাবে বরিশাল অর্জিত হয়েছে। আওয়ামী লীগ পালানোর পর বরিশালের মানুষ জামাত ইসলামের উপর আস্থা রাখে, ভরসা রাখে, জামাতকে পছন্দ করে। তারপরও নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার অন্যতম কারণ হিন্দু ভোটের সমীকরণ। বৃহত্তর বরিশালের প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণ হিন্দু ভোট আছে। আর জামাতের এটা একটা দুর্বলতা, হিন্দু ভোটারদের অ্যাট্রাক্ট করতে পারেনি। হিন্দু ভোটার এবং আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের তো একটা ফিক্সড ভোট ব্যাংক আছে। এই দুই সমীকরণে জামাত বরিশালে আশানুরূপ ফলাফল করতে পারেনি। নইলে স্বাভাবিক যে আওয়ামী লীগ তো অস্বাভাবিক এবং হিন্দুদের ভোট কে কি পাবে না, এটা অনেকটা ভারতের উপর নির্ভর করে, আমরা এগুলো জানি। আর নিম্নবিত্ত হিন্দু যারা সহজ সরল তারা জামাতকে ভোট দিয়েছে, বাট এই সংখ্যাটা কম। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট জামাত পায়নি, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, যেহেতু উপরে ভারত থেকে বিষয় সমঝোতা হয়েছে। এবং হিন্দু ভোট জামাত একদম
পায় নাই বললেই চলে, বা পেলেও একদম কম। এই কারণে ওভারঅল ফলাফল কম হয়েছে। কিন্তু আপনি বরিশালের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা প্রান্তে আপনি খোঁজ দেন, জামাত ইসলামী ঘরে ঘরে জামাত ইসলামী। এবং আমার কাছে এখনো মনে হয় যে অধিকাংশ স্বাভাবিক ক্যারেক্টারের যে লোক, স্বাভাবিক ক্যারেক্টার মানে আওয়ামী লীগ বাদে এবং মুসলিম যারা আছে তারা বেশিরভাগই জামাত ইসলামীকেই পছন্দ করে। এবং ভোটের সমীকরণ এটাই। হ্যাঁ, বিএনপি প্রার্থীরা অনেক ভোটে জিতেছে, কিন্তু ভোটের ব্যবধানটা মূলত আওয়ামী ভোট এবং হিন্দু ভোট করে দিয়েছে। নইলে জামাত ইসলামী যথেষ্ট ভালো ভোট পেয়েছে। যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে নির্বাচনে জামাত ভালো ফলাফল করতে পারেনি, এটা তাদেরকে ভাবতে হবে এবং সামনে আশা করি ভালো করবে। কিন্তু বৃহত্তর বরিশালে সবচাইতে দুর্বল ছিল জামাত, এখন দুর্বল নয়। এখন বৃহত্তর বরিশাল জামাত ইসলামীর ঘাঁটি হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাদের সক্ষমতা দিন দিন বাড়ছে। এই বরিশাল থেকে দক্ষ লিডারশিপ বের হয়ে আসছে এবং তারা আগামীর রাজনীতিতে নির্বাচনে যথেষ্ট ভালো করবে। বরিশাল বিভাগীয় যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এখানে আমিরে জামাত নিজে বক্তব্য দিয়েছেন। তাকে ঘিরেই পুরো বরিশালবাসীর একটা আগ্রহ ছিল। আমিরে জামাত বরিশালের আঞ্চলিক সমস্যাকে স্পেশালি অ্যাড্রেস করেছে, এতে বরিশালবাসী খুশি। অনেকে বলছেন যে আপনি বরিশাল থেকে নির্বাচন করেন, কারণ বরিশালবাসীর বিশেষ করে 6 লেন সড়ক এবং রেল যোগাযোগ প্লাস ভোলা বরিশাল সেতু, এগুলো নিয়ে সংসদে এবং এই বরিশালে এসে আমিরে জামাত যেভাবে সোচ্চার হয়েছেন, অন্য কোনো দলের শীর্ষ নেতারা যারা বরিশালে না, তারা এতটা সিরিয়াস কেউ হয়নি। এই জন্য আমিরে জামাতের প্রতি বরিশালবাসীর একটা আলাদা ইমোশন, আলাদা একটা ভালোবাসা, রেসপেক্ট তৈরি হয়েছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।